আসসালামু আলাইকুম। গত পরশুদিনের একটা বয়ান ছিল জয়শঙ্করের, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের। উনি বলেছেন যে 2024 সালের 5ই আগস্টে যে ঘটনা, যে উত্তেজনার ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, মৃত্যুর ঝুঁকি পর্যন্ত এসে গেছিল ছাত্র জনতার হাতে, সেটা আমরা ভারত আগে বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছু করার ছিল না আমাদের। কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ, হস্তক্ষেপ করা যাবে না। এবং ওনারা এতদিন বলছেন যে এইটাতে মৌলবাদীদের নানা রকম কিছু কথাবার্তা বলে এসেছেন। কিন্তু গত পরশুদিন যে বিবৃতিটা উনি দিয়েছে, বয়ানটা দিয়েছিলেন, উনি বলছেন যে এই ঘটনা ওনারা জানতেন, কিন্তু করার কিছু ছিল না। এটা একটা জনরোষের প্রতিফলন শেখ হাসিনার। আমি সেটা জয়শঙ্করকে বলছি, তো এতদিন কেন আপনারা এগুলোকে অন্যভাবে বলেছেন? এখন কি ধীরে ধীরে আপনাদের মগজে ঢুকছে এটা? আপনাদের মগজে সম্ভবত ধীরে ধীরে ঢুকছে যে এটা জনরস। এই জনরসটা কেন হয়েছিল আপনি তো জানেন, আপনারা অবশ্যই জানেন। আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, সব আছে। আপনারা রেগুলার বেসিসে খবর নিয়েছেন। বাংলাদেশকে 16 বছর নির্বাচন হতে দেন নাই, একটা ডামি ইলেকশন করেছেন, আপনার সহায়তা করেছেন, দিনের ভোট রাত্রে করতে সহায়তা করেছেন, তারপর ভোট কারচুপি করতে সহায়তা করেছেন এবং স্বীকৃতিও দিয়েছেন শেখ হাসিনা জিতেছে এইভাবে। আপনার নাকি আপনার নিজেদেরকে নাকি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলেন। আসলে কি আপনার গণতান্ত্রিক রাষ্ট্র? একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আরেকটা রাষ্ট্রের গণতন্ত্রের পথে উত্তরণে আপনারা কেন এত বাধা সৃষ্টি করেছেন? এবং কেন এখনও আপনারা এই বাংলাদেশের পিছনে লেগে আছেন? শেখ হাসিনা ছিল একটা সোনার ডিম যে হাঁস। সে হাঁসটা যখন আর এখন সোনার ডিম দেয় না, এখন আপনাদের মাথা খারাপ। আপনারা 16টি বছর বাংলাদেশকে ধুয়ে দিয়ে খেয়েছেন। 16 বছর বলবেন, আমরা 71 সালে আমরা স্বাধীন হইনি। আমরা এক পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি হয়ে আরেক ভারতের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম সেই সময়। ভারত আমাদেরকে প্রতিনিয়ত শুষে শুষে, প্রত্যেকটা সরকারের সময় কম বেশি অ্যাবজর্ব করেছে, শুষে শুষে খেয়েছে আমাদেরকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এসে সব কিছু হিসাব কিতাব চোখের উপর চোখ রেখে কথা বলছে, প্রত্যেকটা গিভ অ্যান্ড টেক সিস্টেমে চাচ্ছে ভারতে থেকে, ভারতের মাথা খারাপ। এখন আগের মতো বাংলাদেশের বন্ধ ব্যবহার করতে পারছে না, ফাও। তারপর বাংলাদেশের ভিতর দিয়ে করিডোরের পাচ্ছে না। এবং প্রশ্ন তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু দিনে, যে আমাদের সাথে নেপালের দূরত্ব 21 কিলোমিটার চিকেন নেকে। আমরা যদি ভারতের মালামাল যদি আমাদের করিডোর ব্যবহার করে ভারতে যায়, তাহলে আমাদেরকেও ওইটা দিতে হবে বিনিময়ে। আমাদের নেপাল থেকে জিনিস ওই করিডোর দিয়ে আসবে আমাদের এখানে, আমাদের এখান থেকে নেপালে যাবে। নেপাল সমুদ্র পরিবেষ্টিত কোনো দেশ না, ল্যান্ড লক একটা কান্ট্রি। যার কারণে নেপাল যদি করিডোরটা পায় 21 কিলোমিটারে, 20-21 কিলোমিটারে, এই করিডোরটা পাইলে নেপাল সরাসরি মাল বাংলাদেশে এনে বাংলাদেশ থেকে নদীবন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারবে, অথবা ইম্পোর্টও ঠিক বাংলাদেশ নদীবন্দর দিয়ে পোর্ট দিয়ে ঢুকিয়ে বাংলাদেশের ভিতরে করিডোর ব্যবহার করে, ভারতের ওই করিডোর ব্যবহার করে নেপালে নিয়ে যেতে হবে। এটাতে নেপালের কস্টিং অনেক কমে যাবে, অনেক সাশ্রয় হবে এবং তাদের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশ এবং নেপাল উভয়ের জন্য। ভারতের ভিতর দিয়ে গেলে ভারতেরও লাভবান হবে। তো এই যে জনরোষ বলছেন, জনরোষের কারণ হচ্ছে আপনার ভারত। আপনার এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে পুরোপুরি সাহায্য করেছেন। আপনার এই ভারতে শেখ হাসিনার পতন হোক, এটা আপনার জীবনে কোনো, আপনি বলছেন আপনারা জানতেন, আসলে আপনারা জানতেন, আপনারা জানলে তো কিছু করতে পারেন না ভাই। আপনাদেরকে নাকি আমাদের এই শেখ হাসিনা সব কিছু দিয়ে দিয়েছে, আজীবন মনে রাখবে। আপনারা তো তারে একটা হেলিকপ্টার, একটা ছোট একটা ফাইটার প্লেনও পাঠাতে পারেন না, যেটাতে এক ইঞ্জিনে করে, সেটাতে করে সে পালিয়ে ঢাকায় চলে যেতে পারে। বাংলাদেশের বিমান বা সেনাবাহিনীর বিমানে করে ভারতে যেতে হয়েছে। তো আপনাদের উপর শেখ হাসিনা এত ভরসা করছে, আপনারা তো ওই দেশ যে দেশ বেইমানি করেন। যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে,
এটা কিন্তু যে শুধু শেখ হাসিনাকে পতনের জন্য হয়েছে তা কিন্তু নয়, এটা কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হয়েছে। কারণ শেখ হাসিনাকেও আইডেন্টিফাই করা হয়েছে ভারতীয় আধিপত্যের মানে একজন আইকন হিসাবে। শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ওনার বাবাকেও আপনার আইডেন্টিফাই করা হয়েছে। আমার মনে হয় না আপনার এত সহজে এই যে ভারতের বিরুদ্ধে যে, এটা তো আপনার জয়শঙ্কর কালকের কাগজে পড়লাম, এতদিনে কিন্তু ভারত স্বীকার করেছে, এতদিন পর্যন্ত কিন্তু ভারত বলেছে যেটা ইসলামিক মৌলবাদীদের উত্থান ঘটেছে বাংলাদেশে। কালকে সর্বপ্রথম আমি দেখলাম জয়শঙ্কর বলেছে কোন একটা পদের মিটিংয়ে কোন জায়গায় জার্নালিস্টদের কথার উত্তর দিতে গিয়ে সে বলেছে যে এটা জনরোষ ছিল, আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু করতে পারিনি। এই প্রথম ভারত স্বীকার করলো যে জনরোষে শেখ হাসিনার পতন হয়েছে, এটা ইসলামিক ফান্ডামেন্টালস দ্বারা, যেটা এতদিন বলেছে। আমার মনে হয় না এত সহজে এই জনরোষ বা ভারতের যে আধিপত্যবাদ এটা মানুষ এত সহজে বলতে পারবে। কারণ শুধু যে ভারত একটা আধিপত্যবাদ বিস্তার করতে গিয়ে নানাভাবে আমাদেরকে আপনার একটা করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। এই শেখ হাসিনার যত আপনার বিশেষ করে 2009 সাল থেকে ক্রমান্বয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট, ধীরে 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 শেখের পূর্ণ ফ্যাসিস্টে পরিণত হলো এবং তার সঙ্গে আসলো তার গুম খুন, শুরু হলো বিডিআর হত্যা দিয়ে, তারপরে শাপলা চত্বরের হত্যা, তারপরে লাস্ট আপনার এই যে 24-এর গণ অভ্যুত্থানে এই মৃত্যুগুলির সঙ্গে কিন্তু আপনার আমরা বাংলাদেশে আমরা মনে করছি যেটা ইন্ডিয়ার জন্য হয়েছে। কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল তারা এবং তাদের সাহসী প্রকাশ্যী তাদের সাহসী সেগুলি করার সাহস পেয়েছে। আমাকে কেউ গায়ে হাত দিতে পারবে না, এত বড় একটা বিশাল শক্তি আমার পিছনে আছে। সুতরাং ইন্ডিয়াকে রিয়েলাইজ করতে হবে। অলরেডি আমার মনে হয় কিছুটা সমাজের প্রধান উপদেষ্টা এখন চিনে যাচ্ছেন, সেটা দেখেও হয়তো ভারত মনে করছে যে বাংলাদেশকে আমরা দেখেছি এতদিন শেখ হাসিনার আন্ডারে, সেই বাংলাদেশ তো পরিবর্তন হয়ে গেছে। শুধু যে আপনার তরুণ ইয়াং জেনারেশন আমাদের মতো জেনারেশন আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, এবং প্রধান উপদেষ্টা যে সাহসের পরিচয় দিচ্ছে তাতে ইন্ডিয়া কিন্তু মনে হয় যেন একটু থমকে গেছে। কারণ দুইটা কথায়, একটা কথা প্রথমে সে বলেছে যেটা জনরস, আর দ্বিতীয় কথা তারা বলেছে যে সার্ক এখন আমাদের টেবিলে আছে। এতদিন পর্যন্ত কিন্তু তারা সার্কের কথা উচ্চারণই করে নাই। ওই যে লাস্ট ইসরো আমাদের মিটিংটা হলো না, এটা বোধহয় 2016 কি 17 সালে, তারপর থেকে সার্কের আর কোনো মিটিং হয় নাই, বরঞ্চ সে বিমস্টেককে প্রাধান্য দেওয়া শুরু করলো। আর বিমস্টেকটা কি? বিমস্টেকটা তো সম্পূর্ণ ইন্ডিয়া ডমিনেটেড একটা ফোরাম, কিন্তু যেহেতু সার্কের মধ্যে পাকিস্তান আছে, ওখানে একটা সমঝোতার ব্যাপার, ওখানে কিছু শক্তি আছে, মানে পাকিস্তান ফর এক্সাম্পল, যারা তার সঙ্গে ঠিক মাথা নত করে সব কিছু মেনে নেবে না, সেজন্য তো তারা সার্ককে করতে, এটা ইন্ডিয়ার জন্য বিরাট ভুল হচ্ছে। আর ভুলে সার্ক যদি শক্তিশালী হতো, সার্ক শক্তিশালী হলে পড়তে যেটা হয়, যদিও ইন্ডিয়া বড় একটা রাষ্ট্র, এই জন্যই তো জিয়াউর রহমানকে আমরা কৃতিত্ব দিই। কারণ জিয়াউর রহমান যেহেতু ভারত একটা এত বড় শক্তি, এটাকে একটা উনি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে চেয়েছিলেন যে ইন্ডিয়া এত বড় শক্তি হয়ে যদি রিজিওনাল পাওয়ার হতে চায়, যেটা ইন্ডিয়ার অ্যাম্বিশন, তাহলে তার আশেপাশের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং সার্কের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, যেহেতু সার্কে কিন্তু প্রত্যেক রাষ্ট্রকে একই স্ট্যাটাস দিয়েছিল, কেউ বড় আর ছোট ছিল না, সুতরাং লেনদেনটাও
ওই পর্যায়ে হতো। এখন যেরকম ইন্ডিয়া মনে করে আমি এইখানে আর তুমি এইখানে, ওইটা সার্ক যদি আপনার পরিপূর্ণভাবে ফাংশনাল হতো তাহলে ওইটা হতো না, ওটা হওয়ার সম্ভাবনা কম হতো। এর ফলে যেটা হতো যে ভারতের অন্যান্য প্রতিবেশীরা তারা ভারতের সঙ্গে একটা সম্পর্ক করতো। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।